শুদ্ধ, ও শুদ্ধ, কই তুই বাপ? জলদি বের হয়ে আয় আব্বা। উক্ত কথাটি বলতে বলতে দোতলার দিকে হন্য হয়ে ছুটে চলেছেন সিমিন চৌধুরী। দু চোখের পানিতে ঝাপসা দেখছেন সবকিছু। পাজোড়া চলতে যাচ্ছে না যেন। কান্নাবাজা কণ্ঠেশ্বরের সাথে হাত পাও থরথরিয়ে কাঁপছে ওনার। তবুও শুদ্ধকে ডেকেই যাচ্ছেন। রমজান মাস, সকলেই দেরি করে ঘুম থেকে ওঠে। খাওয়া দাওয়ার ঝামেলা নেই বিধায় কেউ ডাকাডাকিও করেন না। যাদের কাছ থেকে করে বাকিরা ঘুমায়। এখন কেবল সকাল 10টা। শারাফাত ও সাফওয়ান চৌধুরী আজ দেরি করেই অফিসে গেছেন। কিছুক্ষণ হলো সিরাত সাম্য আর সৃজনকে নিয়ে গেছে কোচিং করাতে। রমজান মাস বিধায় এই 1 মাস সকাল 9টায় ক্লাস হবে। বাচ্চা দুটোকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছে। আজকে যাবে না বলে কত কি করলো, কিন্তু ছাড় পেল না। তাই মুখ গুমরা করে মায়ের সাথে গেছে তারা। শখ গত রাতে জানিয়েছিল ল্যাবে কাজ আছে, ফিরতে দেরি হবে। সময় মতো সেও কখন বেরিয়ে গেছে কেউ জানে না। শায়ন সেহরি খেয়ে মসজিদে গিয়ে বাড়িতেই আসেনি। কোথায় গেছে, কেন গেছে, কেবল সেই জানে। স্বর্ণ শীতল শুদ্ধ যার যার রুমে ঘুমাচ্ছে বোধ হয়। বাড়িতে আর তেমন কেউ নেই বিধায় সিতারা সিমিন ভাবলেন হাতের কাজ সেরেই কোরআন তেলাওয়াত করতে বসবেন। ইফতারে কি কি আইটেম বানাবেন, কখন রান্না শুরু করবেন, এসব নিয়ে দুই যা গল্প করতে করতে টুকটাক কাজ সারছিলেন। প্রতিবছর ওনারা 3 যা কোরআন খতম দেন। শুধু ওনারাই না, শারাফাত চৌধুরী শুদ্ধও দেয়। বাকিরা খতম দিতে না পারলেও প্রত্যেক দিন 2-1 পারা করে কোরআন পড়ে। বলা বাহুল্য, সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল কোরআন পড়া শিখেছে ছোট কর্তা শাহাদাত চৌধুরীর কাছে। আর শাহাদাত চৌধুরী শিখেছিলেন ওনার বাবা অর্থাৎ শুদ্ধর দাদার থেকে। চমৎকার করে কোরআন পড়তেন তিনি। এত সুরেলা কণ্ঠে কোরআন পড়েন, শুধু শুনতে ইচ্ছে করত। এবং অতি গর্বের বিষয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েই সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আজ প্রথম রোজা। প্রত্যেকটা রোজাদার রোজা রেখেছে। সবার প্রার্থনা রমজান 30টাই করবে। এটি পবিত্র মাস, পবিত্র এক একটি দিন। সবার মতো চৌধুরী নিবাসের সবাই চেয়েছিল দিনটা খুব ভালো কাটতে। কিন্তু হঠাৎ বিপদে সে হানা দিয়েছে দৌড়গোড়ায়। কেবলই সিরাতের নাম্বার থেকে সিমিনের কাছে কল এসেছে সাম্য সৃজন অ্যাক্সিডেন্ট করেছে। 2 ভাইয়েরই গুরুতর অবস্থা। মাথায় ভীষণ চোট পেয়েছে 2 বাচ্চা। মাথায় ভীষণ চোট পেয়েছে বাচ্চা দুটো। রক্ত বন্ধ হচ্ছে না দেখে পথচারী ধরে হাসপাতালে নিয়ে গেছে। 2 চোখের সামনে ছেলেদের অ্যাক্সিডেন্ট দেখে সিরাত সেই মুহূর্তেই জ্ঞান হারিয়েছে। পানি টানি ছিটিয়েও জ্ঞান ফেরানো যায়নি ওনার। পরে ওনাকেও দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়েছে। কোনো এক দয়াবান সিমিনকে ফোন কল করে এসব জানিয়েছে। শুদ্ধ রুম সাউন্ড প্রুফ, নিচের কোনো শব্দ তার রুম অবধি পৌঁছায় না। একথা স্মরণ হতেই দোতলা দিয়ে ছুটেছেন তিনি। এদিকে শুদ্ধ নামাজ পড়ে ঘুমায়নি। আনমনের রুমের সঙ্গে লাগোয়া ল্যাবে কাজ করছিল। কিছুক্ষণ আগে ঐশ্বর্যের কল পেয়ে রেডি হয়ে রুম থেকে বেরোচ্ছিল। ইমিডিয়েট কিছু জিনিসপত্র ঐশ্বর্যের কাছে পৌঁছাতে হবে। সেগুলো হাতে পেলে জরুরি কাজগুলো সারবে ঐশ্বর্য। হ্যাঁ, বলতেই হয়, মেয়েটা ধারালো, ট্যালেন্টেড। তার সঙ্গে কাজ করতে গেলে তা বোঝা যায়। শুধু ট্যালেন্টই না, তার অ্যাটিটিউডও হাই লেভেলের। কাজের ক্ষেত্রে তার মতো সহকারী পাওয়া সত্যিই ভাগ্যের। আর এখন অবধি তার ভাগ্য সর্বদা তার সাথেই ছিল, এখনও আছে। আপন মনে কিছু ভাবতে ভাবতে রুমের দরজা লক করতে করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের রুমের দিকে। মহারানী এখনো ঘুমাচ্ছে হয়তো। রোজা আছে, সারাদিন চটে থাকবে তার মেজাজ। কিছু বললেই খ্যাক করে উঠবে। একটা কথা বললে 10টা কথা শোনাবে। ভুল করলে মারতে গেলে মায়ামা চোখে তাকিয়ে বলবে, রোজাদারকে মারতে নেই শুদ্ধ ভাই, মাফ করে দিন, মাফ করা মহৎ গুণ। অথচ যত রাজ্যের আজারা কাজ করে বেড়াবে। এসব নতুন কিছু নয়, প্রতি বছরই এসব হয়। সবটা তার জানা। তার কথার রেশ না কাটতেই হঠাৎ কানে এসে পৌঁছালো সিমিনের কান্নারত কণ্ঠস্বর। ছোট মা এভাবে কাঁদছে কেন? হঠাৎ কার কি হলো? ওদিকে কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে শুদ্ধকে বকতে বকতে চুলে বেনুনি করছিল শীতল। পরনে পার্পেল কালারের 3 পিস। কোচিং আছে। মন খারাপ বিধায় যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু শুধু শুদ্ধকে জ্বালানোর সুযোগ মিস করতে চায় না সে। এই বিশুদ্ধ পুরুষ কি ভেবেছে? 2-একটা কড়া কথা বললে সে আবেগগ্রামের আবেগী সেজে পথে ঘাটে বিরহের গান গেয়ে বেড়াবে?
দুঃখী সেজে শুয়ে বসে কাঁদতে কাঁদতে অমুচুর হয়ে যাবে? না, মোটেও তা করবে না। বরং আগে যা জ্বালাতো তার থেকেও এখন বেশি করে জ্বালাবে। সে জানে মহামানব এখনও বাড়িতেই আছে। তার কাছে গিয়ে এখন থমথমে সুরে বলবে, এই শুদ্ধ ভাই, গাড়িতে করে আমাকে কোচিংয়ের সামনে দিয়ে আসেন। এত রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না আমি। একথা শোনা মাত্রই যখন না বলবে তখনই কেঁদেকুটি একাকার করে ফেলবে। বড় আব্বুকে ফোন করে বলবে একথা। গতদিন খুঁচা মারা হয়েছিল না, তার ওই শোধ তুলবে সে। কি ভেবেছে কি সে যা বলবে সব মেনে নেবে? এসব ভাবতে ভাবতে বেনুনিতে পাক দিচ্ছিল সে। হঠাৎ মায়ের কান্নার শব্দ শুনে বেনুনিতে রাবার বাঁধতে পারল না, তার আগেই দৌড়ে বের হয়ে গেল। এদিকে ঘটনা জানতে শুদ্ধ এগোচ্ছিল, ফলস্বরূপ আচমকাই শীতলের সাথে ধাক্কা লাগে তার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। প্রশস্ত বুকের সাথে নাকে বাড়ি লেগে শীতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। তবে অপ্রস্তুত ঘটনায় কেউ কিছু বলার সুযোগ পায় না। হন্তদন্ত হয়ে সিমিন উপস্থিত হয় সেখানে। ওদের থেকে হাউমাউ করে কেঁদে ফেললেন। উনি কাঁদতে পারেন না। একটু কাঁদলেই শ্বাসকষ্ট শুরু হয় ওনার। শুদ্ধ বুঝল সিরিয়াস কিছু ঘটেছে, নতুবা এভাবে কাঁদার মানুষ নন তার ছোট চাচি। ওনাকে আশ্বস্ত করতে সে এগিয়ে এক পেশে মাতুল্য চাচিকে বুকে জড়িয়ে ধরল। অতঃপর খানিকটা সুর নরম করে বলল, কি হয়েছে? এভাবে ছুটছ কেন? পরে ব্যথা পাবে তো। ও বাপ, ওই ছোট চাচু ঠিক আছে? তাহলে? একজন কল করেছিল, শ্যামশ্রীজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চল বাপ, এক্ষুনি আমাদের হাসপাতালে যেতে হবে। কে কল করেছিল? চেনো তাকে? পরিচয় দিয়েছে? তাকে চিনি না, তবে বলল পথচারী। শুদ্ধ ভ্রু কুঁচকাল। সিমিনের হাতে থাকা ফোনটা নিয়ে কল লিস্টের প্রথমে থাকা সিরাতের নাম্বারের কল দিল। তবে কল রিসিভ করল এক মহিলা। শুদ্ধ বিনয়ীভাবে কথা বলে জেনে নিল পুরো ঘটনা। কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও শুনে নিল। ততক্ষণে বাড়ির সকলে দৌড়ে এসে হাজির। মুহূর্তেই বাড়িতে কান্নাকাটি ঢিরিক পড়ে গেল। জায়ের সন্তান বলে বাড়ির কোনো ছেলে মেয়েকে কোনো আলাদা নজরে দেখেন না চৌধুরী গিন্নিরা। তাদের মতে সবগুলোই বাড়ির সন্তান, তাদেরই সন্তান। বাড়ির ছোট সন্তান হিসেবে শীতল, শ্রাম্য, সৃজন সবার কাছে একটু বেশি আহ্লাদের, আদরের। বলা বাহুল্য তারাই এ বাড়ির প্রাণ, বিনোদন পর্বের মূল উৎস। অথচ আদরের বাচ্চা দুটোর এই ঘটনা চৌধুরীর বাড়ি স্তব্ধ হয়ে গেল। শারাফত ও সাফন চৌধুরীর কাছে খবর চলে গেল। ওনারা অফিস থেকে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সবাইকে যেতে হবে, কারণ শ্যামশ্রীজনের রক্ত লাগবে। শুদ্ধ আর সময় নষ্ট করল না। শুদ্ধ আর মা চাচির উদ্দেশ্যে বলল, গাড়ি বের করি, দ্রুত এসো। কথা বলে গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে পার্কিং লটের দিকে ছুটল। তার গাড়ি বের করতে করতেই সিতারা, সিমিন, শীতল, স্বর্ণ এসে দাঁড়িয়েছে। তারা যাবে হাসপাতালে। শুধু ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকা শীতলের দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে, রীতিমতো ফুপাচ্ছে এখনো। কান্না আর প্যারা দেওয়া ছাড়া এই মেয়ে পারেই বাকি। তাছাড়া ওকে কিছু বলা বা না বলা সমান। তাই শীতলকে কিছু না বলে স্বর্ণকে বলল, বাড়ি খালি করে দল বেঁধে যাওয়ার প্রয়োজন দেখছি না, ওকে নিয়ে বাড়িতে থাক, আমি আপডেট জানাব। স্বর্ণ সম্মতি জানালেও শীতল শুদ্ধর কথা তোয়াক্কা না করে আগে শুদ্ধর পাশের সিট দখল করে বসে পড়ল। ধমকে তাকে গাড়ি থেকে নামানোর আগেই শীতল জেদি সুরে বলল, গাড়িতে না নিলে রিকশা করে যাব, তবুও যাবই। তর্ক করার মতো সময় নেই দেখে কেউ কথা বাড়াল না। শুধু গাড়ি স্টার্ট করে দ্রুতগতিতে চৌধুরী নিবাসের গেট বেরিয়ে গেল। অগত্যা স্বর্ণ একাই বাড়িতে থেকে গেল। আচ্ছা, সায়ন কোথায়? সে শুনেছে ঘটনা। সাম্যের নাকি রক্ত লাগবে। তার আর সায়নের রক্ত এক। সাম্যকে রক্ত দিতে গেলে সায়নকে প্রয়োজন। কিন্তু এই বান্দা এখন কোথায়? বাড়ি ফিরছে না কেন এখনো? একবার কল করে দেখবে। এসব ভেবে ফোন হাতে নিতেই দারোয়ান কাকা দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা, সর্বনাশ হয়ে গেছে। কেরা জানি সায়ন বাবার পার্টি অফিস চুরমার কইরা লাইছে। সায়ন বাবা কারে জানি খুব পিড়াইতাছে। কাকে মারছে? মুই তারে চিনি না, তয় শুনলাম ওই গোলামের পুত নাকি পার্টি অফিসের আগুন দিতে আইছিল। ও, আপনি যাইবেন না আম্মা? চলেন আপনারে নিয়ে যাই। না, আমি গিয়ে কি করব?
শায়ন বাবা মারপিট করতেছে, তাও যাইবেন না? তারা পুরুষ পুরুষ মারামারি করছে, সেখানে আমি অবলা মেয়ে গিয়ে কি করব? যাই হোক কাকা, আপনি বারবার গেট ছেড়ে বাইরে যাবেন না। আমি একা বাসায়, আর আপনিও যদি বারবার এদিক ওদিক যান তাহলে বাবার কানে গেলে ভালো কিছু হবে না। আর যেমন আম্মা। ঠিক আছে। এ কথা বলে স্বর্ণ সোজা বাড়ির ভেতরে চলে গেল। তার এমন কাঠখোট্টা জবাবে দারোয়ান কাকা অবাক হলেন না, কারণ উনি এই বাড়িতে চাকরি করেন তাও ৫-৭ বছর হবে। বাড়ির সবাইকে পুরোপুরি না চিনলেও মোটামুটি চিনেন, জানেন। চৌধুরী নিবাসের এতগুলো সদস্যের ভিড়ে সবাই হাসি খুশি হলেও এই মেয়ে বরাবরই একটু অন্যরকম। অবাক করা ঘটনাগুলোতেও কেন জানি অবাক হয় না এই মেয়ে। যেমন ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তার কি উচিত না কেঁদে কেটে একসা হওয়া, যেমন শীতল হয়েছে? কিংবা সায়নের পার্টি অফিসে কে বা কারা ভেঙেছে এটা নিয়ে একটু হলেও চিন্তিত হওয়ার কথা। কিংবা সায়ন কাকে মারছে এটা শুনে ছুটে গিয়ে দেখার কথা। কিন্তু না, সে বরাবরের মতো শান্ত। তার হাবভাব এমন যেন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক, সব। পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কিছুতেই সায়নকে ছাড়াতে পারছে না রুবাব। বারবার ছাড়তে বললেও কাজ হচ্ছে না। সে সমানে একটা ছেলের মুখে ঘুষি মেরেই যাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত। তাহলে কিসের বশে শত্রুতা? শত্রু যখন, তখন খালি হাতে পায়ে লাগতে আসার মানে কি? যদিও বুঝতে পারছে না সায়ন এমনি এমনি মারছে না ছেলেটাকে, সে মার খাওয়ার কাজই করেছে। যখন কথা বুঝেছে তখন সায়নকে বাধা না দিয়ে আরাম করে বসেছে। রোজা না থাকলে চিপস খেতে খেতে এইটুকু মজা নেওয়া যেত। কথা ভেবে সে আইফোন বের করে সেলফি নিল। সেলফিতে দেখা যাচ্ছে তার পেছনে সায়ন মারামারি করছে। এমন সময় কারো সেলফির কথা মনে আসতে পারে? তার আসে। তার ফোনের অনেক ছবি উদ্ভট পরিস্থিতিতে তোলা, সেই তুলে যাতে স্মরণ করতে সুবিধা হয়। ঘড়িতে তখন বেলা 10:30। চড়া রোদ, গায়ে রোদ পড়তেই সারা গায়ে চিটচিট করছে দেখে রুবাব ছায়ায় দাঁড়িয়ে দেখতে থাকলো সায়নের মার। ভাইটা তার ভালোই মারপিট পারে। রাজনীতি না করে সরাসরি সিনেমার হিরো হলেও পারত। দেখতে শুনতে হিরো মার্কা, বেশ ভালো অভিনয়ও জানে। তাহলে হিরোর চরিত্রে অভিনয় করতে তার সমস্যা কি? সে কি কোনো ডিরেক্টর বা প্রডিউসারের সাথে কথা বলে দেখবে? দেখা উচিত, কারণ এসব ট্যালেন্ট কাজে লাগানো উচিত। এরা দেশের এক একটি রত্ন, এদের যত্ন করা আবশ্যিক। এসব ভেবে সে সময় দেখল। সেহরির পর মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যায়নি কেউই। দুভাই বাইক নিয়ে টই টই করে ঘুরে ফিরে পার্টি অফিস দেখাতে এনেছিল সায়ন। কিন্তু এসে দেখে পার্টি অফিসের ভেতরে ভাঙচুর করছে কনক। তার রাগ যেন আকাশচুম্বী, যা সামনে দেখছে তাই ভাঙছে। কনক বোনের কবর জিয়ারত করে ছুটে এসেছে সায়নকে মারতে, কারণ তার ভাষ্যমতে সায়নই ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। তাই সায়নকে না পেয়ে তার জিনিসপত্র নষ্ট করছে। সব ভাঙা হলে যখন আগুন দিতে যাবে তখন সেখানে সায়ন আর রুবাব উপস্থিত হয়। আজ প্রথম সেহরি বিধায় ছেলেপুলেও যে যার বাড়িতে সেহরি সেরেছে। আজ কেউ ছিল না এদিকটায়, তবে তালা মারা ছিল অফিসের মূল ফটকে। তালা ভেঙে ঢুকেছে কনক। দূরে দাঁড়িয়ে তার পাগলামি দেখছিল সায়ন, কিন্তু তাকে যখন আগুন দিতে দেখল তখন দৌড়ে এসে আটকায় সায়ন। স্বাভাবিক স্বরে বলে, দেখ ভাই, আমি ভদ্র হয়ে গেছি, রোজা আছি। নামাজে যাওয়ার আগে না হওয়া বউটাকে ছুঁয়ে কথা দিয়েছি, এই 1 মাস গালিটালি দেব না, কারণে অকারণে মারব না। তবে হ্যাঁ, যেই চুতনা কারণে অকারণে আমার পেছনে সুরসুরি দিতে আসবে তাকে সুস্থভাবে ফিরতেও দেব না। তুইও দুষ্টুমি করিস না, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না। যা যা, বাড়ি যা। বাড়ি যাব? যাব তো। আগে তোর 3 বোনের 1 বোনকে দে, খেয়ে কবরে শুয়ে আসি। এই বালের বাল, রাগ উঠাস না বলে দিচ্ছি। তুই আমার বিয়ে করা বোন আছে, আদর করার লোভে ঘরে আটকে তোমার আচুদা কথাবার্তা গ্রোগ্রাসে গিলব। হা হা, আমার কথা গিলবি কেন? আর গিলতে পারলে তো গিলবি। যে ছেলে দিনের বেলা বোন বোন করে মুখে ফেনা তুলে ফেলে, রাতের বেলা আবার ঠিকই বোনের সাথে খুলাখুলি লাগালাগি বাদ রাখে না কিছু, সে আমার কথা এত সহজে গিলতে পারবে না। তবে তুই জিনিয়াস রে সায়ন, তুই গিলতেও পারস। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না সায়নের।
মাথা এলোমেলো হয়ে যায়, মেজাজ সামলানো দায় হয়ে পড়ে। এখনও হচ্ছে, তাই সে চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করল। লাস্ট বার বলছি, মুখে লাগাম দে। কনক যেন এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরে অনবরত হাত বোলানোই তার হাতে মাটি এখনো লেগে আছে। সেই মাটি হাতে সায়নের টি শার্টের গলা চেপে ধরে বলল, ওই মাদার চোদ, কেন লাগাম দেব? বল কেন? আমার সাথে শত্রুতা, আমাকে খুন করতি? আমার বোনের দিকে কেন হাত বাড়ালি? কেন এত কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? কেন মারলি বল? আমি তোর 3 বোনের কাউকে অসম্মান করেছি? বাজে টোনে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়েকটা দিন আমার বোনটা আমাকে ভাইয়া বলে ডাকে না। ঘরে ফিরলে ছুটে আমার কাছে আসে না। আমার মা আমার সাথে কথা বলে না। ভাইয়া ডাক শোনার জন্য বুক জ্বলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার করে দিয়েছিস তুই। তোকে আমি ক্ষমা করব না, কখনো না। আজ এই অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুইও জীবনে একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি। আল্লাহ যেন তোকে দাঁড় করায়। আমার চোখের পানি যেন তোর জীবনে অভিশাপ হয়ে আসে। আমার মতো তুইও একবার ভাইয়া ডাক শোনার জন্য পাগল হয়ে যাস। তোকেও যেন বোনের নগ্ন দেহের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। চোখে দেখতে হয় আদরের বোনের ক্ষত বিক্ষত লাশ। বোনকে দেওয়া নামটা রেখে সবাই যখন ধর্ষিতা নামে ডাকবে, তখন শুনতে কেমন লাগে তুইও যেন বুঝিস। তোর জীবনেও যেন এমন তিক্ত অভিজ্ঞতা আসে। সায়ন আর সহ্য করতে পারল না। শক্ত হাতে ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। পাল্টা আক্রমণ কনকও করল। সেও বসালো আরেক ঘুষি। তবে সায়ন একের পর এক এলোপাথারে মারতে শুরু করলে রুবাব তাদের আটকাতে চাইলেও পারল না। আজম শীষ বাজাতে বাজাতে এসে দাঁড়িয়েছে কেবল। ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। সায়ন যেন উন্মাদ। ভিড় জমে গেছে পথচারীদের। রুবাব আর আজম কোনো মতোই ছাড়াতে গেলে সায়ন বলল, এই শুয়োরের বাচ্চা, এই কতবার বলবো তোর বোনকে রেপ করিনি? শালা বাঞ্ছুত, আমার কি মেয়ের অভাব রে? আমাকে কি তোর মতো ভাদ্রমাসের কুকুর পেয়েছিস যাকে তাকে লাগিয়ে বেড়াবো? আমার এক ইশারায় যথেষ্ট তোর বোনের থেকেও শতগুণ সুন্দরী মেয়েকে বিছানায় তোলার। রেপ রেপ করে আমার মাথায় তো রোজ রোজ একই ভোজন গান শোনাস। আজ তোমার ভোজন গান তোমারই পেছনে ভরবো শালা। কথা বলে সায়ন কনককে ধাক্কা মেরে অফিস রুমে ঢুকল। তারপর ড্রয়ার খুলে একটা পেন ড্রাইভ এনে কনকের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, ভেড়াচুদা, এটা দেখ কে তোর বোনকে রেপ করিয়েছে। সেই সাথে শুনে নাও, তোদের চুদার সময় নেই এই সায়নের। আমার রুচিও এত জঘন্য না। সর চোখের সামনে থেকে, যা সর। আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তুই শেষ। এই কথা শুনে কনককে আরেকটি কিক মারতে রুবাব কানে ফোন ধরা অবস্থায় চিৎকার করে উঠল। সায়ন ভ্রুকুচকে তাকালে রুবাব বলল, ভাই, শুদ্ধ কল করেছে, দ্রুত হাসপাতালে চলো। তোমার আর সামনের নাকি একই ব্লাড? তো জুনিয়রদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, দ্রুত চলো। এরপর সংক্ষিপ্ত আকারে পুরো ঘটনা শুনে সায়ন প্রাণপণে বাইক নিয়ে ছুটতে শুরু করল। তাতে যেতে দেখে কনক মুখ ভর্তি রক্ত থু মেরে ছুঁড়ে ফেলল। তারপর হাত দিয়ে নাক মুছিয়ে মাটিতে শুয়ে বলল, মৌমাছির চাকের মতো তোর বিপদ ঘুরঘুর করছে রে সায়ন। কতদিন সামলাবি তুই? কতবার সেভ করবি বোনেদের? তোর বাগানের সেরা ফুলটাকে তুলবেই ইয়াসির, দুমড়ে মুচড়ে শেষ করবেই। আজকাল তোর সময়টা খুব ভালো যাচ্ছে রে, তবে ভালোর পরে মন্দের আসন, তা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানি চুবানি খাওয়াতে শুধু ইয়াসুরই যথেষ্ট। রেডি থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের। RLRC নামের এক উন্নতমানের হসপিটালের ওটির সামনে দাঁড়িয়ে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। চোখ ভর্তি জল নিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওটির দরজার দিকে। সৃজনের অপারেশন এখনও চলমান। গাড়ির কাজ ঢুকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে। গুরুতর আঘাত পাওয়ার সাথে সাথেই জ্ঞান হারিয়েছিল তারা। পথচারী মানুষটি সিমিনকে ভুল তথ্য জানিয়েছিল সিরাত তেমন আঘাত পায়নি, অথচ হাসপাতালে এসে দেখা গেছে সবচেয়ে বেশি সেই আঘাতপ্রাপ্ত। অসহায় মা হয়ে যখন বুঝেছে গাড়িটা তাদের দিকে ধেয়ে আসছে, তখনই সে বাচ্চা দুটোকে বুকের আগলে নিয়েছে। ফলস্বরূপ তার পিঠে লেগেছে সমস্ত আঘাত।
ডাক্তারদের ধারণা মতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ওনার। পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পেলে জানা যাবে মোট কটা হাড় ভেঙেছে। এদিকে সাম্য ও সৃজন যমজ, জন্মগত ক্রুবি থাকায় কম বয়সের বেশি পাওয়ারের চশমা পরে তারা। এখন আবার এত বড় অ্যাক্সিডেন্ট, মাথায় নাকি আঘাত পেয়েছে। তিনজনেরই ক্রিটিক্যাল অবস্থা। তাদের চিন্তার সকলে অস্থির। পথচারীরা প্রথমে যে হসপিটালে ভর্তি করেছিল সেখান থেকে ইমিডিয়েট এখানে আনা হয়েছে। এই হসপিটালে সবসময় বিদেশি ডাক্তারদের আনাগোনা থাকে। চিকিৎসার মানও অনেক উন্নত। তাছাড়া এই হাসপাতালে শুদ্ধ সহ তার সব ফ্রেন্ডের শেয়ার আছে। কাজের সূত্রে চেনা জানা পরিচিত ডাক্তারও আছে। তাদের মধ্যে অর্থোপেডিক সার্জন, নিউরোসার্জন, স্পাইন স্পেশালিস্টদের জরুরি মিটিং বসেছে। ওনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালির নামকরা ডাক্তার। রিপোর্টে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর সাম্য ও সৃজনের মাথার জন্য নিউরোলজিস্ট মিস্টার জুম এবং নিউরোসার্জন ইমালিয়ার তত্ত্বাবধানে সাম্য ও সৃজন। সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি ওনারাই বেস্ট চিকিৎসা করে যাবেন। তিনজন গুরুতর আহত হওয়ায় তিনজনেরই ইমিডিয়েট রক্ত প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন সব দিক সামাল দেওয়ার, কিন্তু সাম্যের শরীরে অন্যের রক্ত স্যুট করছে না। এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা মিলছে লাল লাল গুটি। ডাক্তাররা ব্যাপারটা খেয়াল করা মাত্রই রক্ত দেওয়া বন্ধ করে দিয়েছে। একথা জানানোই শুদ্ধ রুবাবকে কল করে জানিয়েছে সে আর সায়ন যেখানেই থাকুক হাসপাতালে যেন উপস্থিত হয়। তার কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে দু ভাই। রুজ অবস্থায় শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য। সাম্যকে রক্ত দিল সায়ন। সৌভাগ্যবশত এবার আর কিছুই হলো না সাম্যের। সৃজনের রক্ত মিলে শীতলের সাথে। বাড়িতে এই দুজনের রক্ত আবার ও পজিটিভ, কিন্তু শীতলের বয়স কম, ওজন কম। এর আগে কাউকে রক্ত দেয়নি সে। তাছাড়া বাচ্চা মেয়েটা রোজা আছে, তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি নয়। শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারল না। তখন সে শুদ্ধর সামনে দাঁড়িয়ে ফোপাতে ফোপাতে বলল, আমার ছোট্ট ভাইরা কষ্ট পাচ্ছে, তাদের রক্ত প্রয়োজন। আমার দেহে অনেক রক্ত থাকার পরেও যদি ভাইদের দিতে না পারি তাহলে নিজেকে মাফ করতে পারবো না। শুদ্ধ ভাই, প্লিজ আমাকে রক্ত দিতে দিন। শুদ্ধ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন থেকে সমানে কেঁদেই যাচ্ছে। শীতলের কথা শুনে বড়রা এগিয়ে এলেন। সাফন চৌধুরীর চোখ মুছে শীতলের দু হাতে চুমু এঁকে ভেজা কণ্ঠে বললেন, শোনা মা আমার, তুমি নিজেই তো বাচ্চা, রক্ত দিলে তুমিও অসুস্থ হয়ে যেতে পারো। রক্ত ম্যানেজ হয়ে যাবে মা। আমার কিচ্ছু হবে না চাচ্চু, তোমরা বোঝার চেষ্টা করো। সত্যি বলছি, আমার কিচ্ছু হবে না। আমাকে রক্ত দিতে দাও, আমি রক্ত দেব। শীতল নিজের কথায় অটল, সে রক্ত দেবে। এ সময় মেয়ের জেদ দেখে সিমিন দুম করে একটা কিল বসিয়ে দিল শীতলের পিঠে। শীতল ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলল, নিবা না তো আমার রক্ত? সত্যি নিবা না? তাহলে আমিও বলছি, এখন আমার রক্ত না নিলে আমি এক্ষুনি বাসায় যাব। তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ছড়াবো। যে রক্ত আমার ভাইয়ের গুরুতর অবস্থাতে কাজে লাগে না, সে রক্ত শরীরে রাখবই না। এ কথা শুনে অনেকেই তাকে বুঝালেও কাজ হলো না। জেদে একরোখা শীতলের জেদের কাছে সবাইকে হার মানতেই হলো। যে ছোট ভাইদের রক্ত দিবেই দিবে। তার এমন পাগলামিতে শুদ্ধ আর বারণ করল না। নার্সকে ইশারা করে শীতলকে ভিতরে নিয়ে যেতে বলল। একটু পরে এক মেয়েকেও সেখানে পাঠালো। মেয়েটির নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতে বলতে রক্ত নেওয়ার প্রসেস শুরু করল। গল্পে গল্পে বুকা শীতল খেয়ালই করেনি শুদ্ধর ইশারায় হাফ ব্যাগেরও কম রক্ত নেওয়া হয়েছে, এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে তাই অন্য ব্যাগ ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে। ব্যাগ ভর্তি রক্ত দেখে শীতল ভেবেছে ওর রক্ত। তার রক্ত দেওয়ার শেষে তার মুখের হাসি ফুটেছে, কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে উঠে চোখে অন্ধকার দেখছে। দুর্বলতায় পড়তে গেলে শক্ত একজোড়া হাতের মালিক তাকে আগলে ধরেছে। শীতলের মাথা ঠেকেছে এক মানবের প্রশস্ত বুকে। শীতলের চোখ বন্ধ করে আঁকড়ে ধরেছে সে মানুষটাকে। নাকে বিচ্ছে পরিচিত ক্রেড অ্যাভেঞ্চার নামের আইকনিক ও বিলাসবহুল পারফিউমের সুঘ্রাণ, যেটা ফ্লুবি, উটি, স্মকি এবং খুবই ব্যালেন্সড। তাদের বাড়িতে শুদ্ধ ভাই এটা ব্যবহার করে। সে হিসেবে ন্যাত্রচূড়া না খুলে আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই।
পড়তে নিলে শুদ্ধ এখন নিশ্চয়ই তাকে ঝাড়ি মারবে। সে কথা ভেবে সেভাবে বুক ঠেকিয়ে বিড়বিড় করে বলল, একদম ঠিক আছে শুদ্ধ ভাই, সামান্য এই একটু মাথা ঘুরেছে, এই যা। এই কথা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল। তারপর পাশে একটা কেবিন দেখিয়ে সিমিনকে বলল শীতলকে শুইয়ে দিয়ে আসতে, কিছুক্ষণ রেস্ট নিক সেখানে। শুদ্ধর কথা শুনে সিমিনও তাই করলেন। এদিকে শুদ্ধর কল পেয়ে ছুটে এসেছে হাসান, কামরান, অর্ক। কিছুদিন ধরে বিশেষ কাউকে নজরদারিতে রাখতেই গা ঢাকা দিতে হয়েছিল এদেরকে। কাজের কাজ হয়ে গেছে। এক পাকাপোক্ত খবর এনেছে আজকের এই ঘটনার পরিকল্পনা মাফিক। এসব ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসের শেখ। তবে কারো কাছে সেটা প্রকাশ করল না, নিজেদের মাঝে গোপন রাখল। তারা ম্যাজিকের মতো ব্যাগ ব্যাগ রক্তের ব্যবস্থা করেও ফেলল। তাদের একজনের উপস্থিতিতে ব্যস্ত হয়ে পড়ল ডাক্তাররা, নার্সরা। চৌধুরীরা এতদিন ভেবেছিল সাধারণ বেশে চলা ছেলেগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু আজ বুঝল তারা এক একজন বড় মাপের মানুষ। তারা যা সেটা কাউকে বুঝতে দেয় না। 2 ঘন্টা পেরিয়ে গেলে ওটির লালবাতি নিভে গেল। রক্তমাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন কয়েকজন ডাক্তার। বিপদ এখনো না কাটলেও জানালেন গা মাথা থেকে কাজ বের করা হয়েছে। আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে। তবে অবজারভেশনে থাকবে তারা। সিরাতের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক। ডাক্তারদের রিকোয়েস্ট করে বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে এক নজর সাম্য সৃজনকে দেখলেন। যান বাচ্চা দুটোর সারা শরীরে ব্যান্ডেজ দিয়ে নিথর হয়ে শুয়ে আছে, চোখ জোড়া বন্ধ। কখন খুলবে সেই চোখ? পূর্বের মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে? গলা ফাটিয়ে কান মাথা ঝালাফালা করে দেবে? টাকা নেওয়ার আবদার নিয়ে ঝুলে পড়বে শুদ্ধ শানের গলা ধরে? খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়া করবে কখন? আজ প্রথম রোজা, প্রথম ইফতার। হরেক রকমের ইফতার নিয়ে শেষে মারামারি করবে না ভাই বোনেরা? আলুর চপ, কেক আর ডিমের চপ কেড়ে খেতে পারে, এই নিয়ে দুষ্টু বুদ্ধি আটবে না? কবে হবে এসব? কখন হবে? এসব ভাবতে ভাবতে সবাই কাঁদতে কাঁদতে মন থেকে দোয়া করলেন। রোজাদারের দোয়া মহান আল্লাহ তাআলা ফেলবেন না নিশ্চয়। ঘড়িতে তখন বিকেল 4:30। শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে কেবিনের পেটে। এখনো মাথা ঘুরছে তার। খুব দুর্বল লাগছে। রক্ত দেওয়ার আগে বুঝিনি এত খারাপ লাগবে। রোজা থাকায় কিচ্ছু খেতেও পারছে না, ঘুমও আসছে না। সিমিনে থেকে শুনেছে সাম্যশ্রীজন নাকি ভালো আছে। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এ কথা শুনে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে প্রতিটা ক্ষণে। কিন্তু চিন্তা হচ্ছে মেজমার জন্য। বাড়িতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত। তারা বোনেরা পার্সোনাল কথা সবগুলো আগে মেজমাকেই জানায়। সমাধানও পায় জলদি জলদি। মেজমা ঠিক হয়ে যাবে তো? এসব ভাবতে ভাবতেই তার চোখের কোণ গড়িয়ে জল গড়িয়ে গেল। আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেজমা। চোখের উপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কারো উপস্থিতি টের পেল। কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে, তাই নিজেকে সামলালো। কিন্তু লাভ হলো না। চোখ মুছতে না মুছতেই চোখ ভিজে উঠল। কেবিনের দরজা ভেজিয়ে রুবাব ভেতরে এলো। বসল বোনের শিউরে। এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুলল। জোরপূর্বক হাসার বৃথার চেষ্টা করল। তার চোখ মুখ দেখে রুবাব দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না। পর কিংবা আপন কাউকে কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায়। এত নরম হলে কিভাবে হবে? এই পুতুলটাকে শুদ্ধ সামলাবে কিভাবে? কিভাবে দুনিয়াদারি বোঝাবে? মনে মনে এসব ভেবে সে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বোনের মন ভালো করতেই ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, শুদ্ধ পাঠালো তোর খোঁজ খবর নিতে। শুদ্ধ ভাই কোথায়? কোথায় যেন গেল। যাওয়ার আগে বলে গেল তোর খেয়াল রাখতে। এই কথা শুনে শীতলের মুখ মলিন হয়ে গেল। ভেজা চোখের কোণে জমল অশ্রুকণা। সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে কথা বলে না। সে বলতে গেলেও না। এই তো কিছুক্ষণ আগে রক্ত দিতে চাইলে সবাই বারণ করল, কত বকল, কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। তার দিকে তাকালোও না, কিছু বললও না। অন্য সময় হলে ধুমকে নয়তো নতুন চেলাকাঠের বাড়ি বরাদ্দ থাকত। সামান্য একটা ভুল করেছে না হয়, তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে? সে জানে না তাকে না জ্বালালে, তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না?
একদণ্ড শান্তি পায় না? তবু এত পাষাণ হতে হবে? কেন হতে হবে? একটু নরম হলে কি হয়? তার বেলায় এত কঠিন পানিশমেন্ট কেন? এসব ভেবে সে কান্না সামলাতে পারল না। ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল, সেদিনের পর থেকে শুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না। ওনার রুমে ঢুকতে দেয় না। আমাকে একেবারে পর করে দিয়েছে। শীতলকে এভাবে কাঁদতে দেখে রুবা ভেবাচেকা খেয়ে গেল। হাসিও পেল খুব। তবে এখন হাসলে চলবে না, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আরে ধুর, কাঁদিস কেন বোকা মেয়ে? শুধু খেয়াল রাখতে তো আর কমতি রাখছে না। জানিস কতবার দেখে গেছে তোকে? যাওয়ার আগে কতবার তোর দিকে খেয়াল রাখার কথা বলে গেছে? যে খেয়ালের পর পর অনুভব হয়, সে খেয়াল লাগবে না আমার। তুমি শুদ্ধ ভাইকে বলো আবার আগের মতো হয়ে যেতে। এসব আর হবে না রে পাগলি। কেন হবে না? ঘুমন্ত সিংহকে খুঁচিয়েছিস তুই, অথচ সিংহের থাবা হজম করবি না। শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ? কিসব বলছো ভাইয়া? কিছুই তো বুঝছি না। রুবাব হাসল। এই পাগলিটাকে কি করে বুঝাবে তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবীর সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে? সে ছোট, সরল মনা বিধায় ছেলেটা তার নিজের তপ্ত অনুভূতিটুকু সন্তবর্ণে লুকিয়ে রেখেছে। এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতে দেয় না এই চঞ্চলার প্রতি ভীষণভাবে দুর্বল সে। দুর্বল না হয়েও কি আর থাকা যায়? কথায় কথায় এত মারে, বকে, তবু এই মেয়েটা তার কাছেই যায়, তার আবদার শুদ্ধর কাছে। কারণে অকারণে রাগ অভিমান দেখানোর মানুষটাও ওই শুদ্ধই। শুদ্ধকে ভয় পায় না তাও না, ভয় পায় আবার তর্কও করে। এত মার খায় তবুও ঘুরে ফিরে তারও জিনিসপত্র ঘাটাঘাটি করে। কারণ তার শুদ্ধই তাকে প্রশ্রয় দেয়, শাসনের আড়ালেই থাকে প্রশ্রয়। এই অবুঝ মেয়েটাও বুঝে না সেসব। কবে বুঝবে আর? তবে একটা কথা না বললেই নয়, এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যার জন্য শুদ্ধর মতো সংযমী এক ছেলেও মন হারিয়েছে। শীতল নিজের অজান্তেই তার মন প্রাণে প্রেম পুষ্প ফুটিয়েছে। তবে সে সত্যি সন্দিহান এই ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা। শীতলের সৌভাগ্য হবে কিনা শুদ্ধর মুখে ম্যাজিক্যাল শব্দ শোনার। মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল। সে কষ্ট পাচ্ছে, অথচ রুবাব ভাই হাসছে। সবগুলো ভাই কেমন যেন হয়ে যাচ্ছে। কেউ তাকে ভালোবাসে না, সবাই কষ্ট দেয়। শীতলকে মুখ ঘুরাতে দেখে রুবাব বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল, নির্দিষ্ট একটা সময় সবার জীবনে প্রেম আসে। সেই প্রেম ধরা দেয় বসন্ত রূপে। রঙিন কিছু স্বপ্ন লুটোপুটি খায় নিদারুণ প্রেম অনুভূতিতে। তবে এই বসন্তের কারণে বারণ রয়েছে ভিন্নতা, মিশে আছে মুগ্ধতা ও দুগ্ধতা। এই বসন্ত ফাগুনের আগুনের ন্যায়। সেই আগুন নিজেকে যেমন পোড়ায়, সে অন্যকেও পোড়ায়। রুবাবের কথার আগামাথা কিছুই বুঝল না শীতল, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রুবাবও বুঝল শীতল কিছুই বোঝেনি, তাই কথা বাড়ালো না, বুদ্ধি খাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল। সেই মুহূর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে শখ ছুটে এলো। কেঁদে ফেলল মুখে হাত চেপে। এসবের কিছুই জানে না সে। ফোন বন্ধ করে ল্যাবে কাজ করছিল, পরীক্ষাও ছিল। বিকেলে বাড়িতে ফিরে স্বর্ণের থেকে সব শুনে তাৎক্ষণিক ছুটে এসেছে। স্বর্ণও আসছিল, হঠাৎ মাঝপথে কি কাজ পড়েছে বিধায় বাড়ির দিকে ফিরে গেছে। শখ শীতলের মাথায় হাত বোলাতে বোলাতে দুবোন নীরবে কাঁদল। তখন রুবাব ওদেরকে ধমকাতে থাকল। দুজনকে চোখে মুখে পানি দিয়ে আসতে বলে উঠে দাঁড়ালো। ইফতারের সময় হয়ে এসেছে, বাড়ির সবাই রোজা আছে। এত টেনশনে ভুলেই গিয়েছিল। তাই ইফতারের ব্যবস্থা করতে দ্রুত পায়ে কেবিনের বাইরে যেতে হসপিটালের ম্যানেজার এসে জানাল, সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতার গ্রহণ করলে খুব খুশি হবে। সবাই এটা বুঝল শুদ্ধর কারণে স্পেশালভাবে সেবা পাচ্ছে ওনারা। এদিকে শুদ্ধ, সায়ন, অর্ক, হাসান, কামরান কেউই নেই। আপাতত বাড়ির কয়েকজনই আছে হাসপাতালে। সেই মুহূর্তে শুদ্ধও জানাল হাসপাতালে ইফতার সেরে নিতে এবং ইফতারের পর শীতলকে বাড়ি পাঠিয়ে দিতে। অবলা গরুর গায়ে নাম্বার বসাতে চামড়া পুড়িয়ে দেওয়া হয়, যাতে সেই নাম্বার কোনোভাবেই না ওঠে। তেমনি তোমার শরীরে আমি আমার নাম সেভাবেই খোদাই করব শীতল রানী, যেন আমার নামটা তোমার শরীরে জ্বলজ্বল করে। এই নামের উপর আমি চুমু খাব।
চুমুতে চুমুতে ভিজিয়ে দেব তোমার নরম কায়া, শিহরিত হবে তোমার সর্বাঙ্গ। আহা, সেদিনের অপেক্ষায়। এ কথা বলে ইয়াসির ল্যাপটপের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। ল্যাপটপে জলজল করছে শীতলের হাস্যোজ্জ্বল ছবি। মেয়েটাকে দেখলে খুব করে ছুতে ইচ্ছে করে। এত আদুরে কেন মেয়েটা? পবিত্র একটা ভাব রয়েছে সর্বাঙ্গে। আচ্ছা, মমির মতো ফর্সা তোকে তার কঠোর স্পর্শ সহ্য করতে পারবে শীতল রানী? নাকি অসহ্য হয়ে আজ ভাইদের রক্তাক্ত দেখে যেভাবে কাঁদছে সেভাবে কাঁদবে? কাঁদলে কাঁদুক না, কিছু কিছু ক্ষেত্রে কাঁদা ভালো। একা একা বিড়বিড় করে সে রেড ওয়াইনের বোতল থেকে ঢকঢক করে ওয়াইন গিলল। হাত পা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এবার নতুন কি? এসবে অভ্যস্ত সে। তবে আশ্চর্যের ব্যাপার, তাকে শ্যুট করেছে একটি মেয়ে। মুখ ছিল কালো কাপড়ে বাঁধা। অদ্ভুত সুন্দর দুটো চোখ, হাতের নিশানা অবাক করার মতো। কে সে? সে কেন তার উপর হামলা করল? তাকে তো কখনো দেখেনি, চেনেও না। তবে এক পলক দেখে মনে হয়েছে সে যেন এক অগ্নিকন্যা। তখন পালাতে গিয়ে গাছের কাটার আঁচড় লেগেছে বুকে, গালে, গলায়। মেয়েটার পরে ঘণ্টাখানিকের ব্যবধানে আরও দুবার আক্রমণ হওয়ার বুঝতে বাকি নেই স্বয়ং শুদ্ধ এসেছিল এখানে। তবে ভীষণ মজা পেল শুদ্ধ সব জেনে যাওয়ায়। প্রথমে আদরের বোন কিডন্যাপ, এরপর ছোট ভাইদের গুরুতর অ্যাক্সিডেন্ট। আহারে, এখানে সে যে খেপা ষাঁড়ের মতো রূপ ধরবে একথা খুব ভালো করেই জানে। আচ্ছা, ছানা দুটোকে একেবারে মেরে দিলে কেমন হয়? মারলে শুদ্ধ সায়ন কতটা তরপাবে? ধুর, ওদের কথা ভাবলে নেশা জমবে না। এসব কথা আপাতত বাদ বলে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলে পুনরায় তার মাথায় ঘুরপাক খেতে লাগল সাহসী মেয়েটার কথা। মেয়েটা কে? আচ্ছা, চৌধুরী বাড়িতে এমন কোনো মেয়ে আছে নাকি যার নিশানা এত নিখুঁত, এত চমৎকার? একথা ভেবে সে উঠে বসল। ঠোঁটে চিমটি কাটতে কাটতে ভাবতে লাগলো ঘণ্টা চারেক আগের ঘটে যাওয়া ঘটনা। রাত তখন 2:30। অমাবস্যার রাত বিধায় ঘুটঘুটে অন্ধকার চারিপাশ। এমন সময় চন্দ্রবিন্দুর নিকেতন নামে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মানবী। বয়স আন্দাজ না করা গেলেও ধারণা মতে উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। পরনে ব্ল্যাক জিন্সের সাথে লেডিস লেদার জ্যাকেট, মাথায় হেলমেট। সে গত 2 সপ্তাহ যাবৎ ঝা বাগানের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখে। কেন রাখে? সে কে? এসব জানে না ইয়াসির। তবে অন্ধকার রুমে বসে গতকাল থেকে মেয়েটাকে দেখে মিটিমিটি হাসছে। লুকোচুরি খেলা পছন্দ করে না। আজ যাবে নাকি মেয়েটির মুখদর্শন করতে? গেলে মুখই দেখবে একথা দিতে পারছে না যদিও, কারণ সে নারীলোভী। নারী দেহ নেশার মতো টানে তাকে। রেড ওয়াইন আর নারীতে বিশ্রীভাবে আসক্ত সে। কি আর করার, পুরনো অভ্যাস তো। তাছাড়া ছাড়ার ইচ্ছে নেই যদিও। মনে মনে এসব ভাবতে ভাবতে সে ভাঙা বাড়ির পেছনে দরজা দিয়ে বের হলো। নিঃশব্দে চলাফেরা করার পারদর্শী সে। কিন্তু গিয়ে দূর থেকে খেয়াল করল মেয়েটি সেখানে নেই। পালিয়ে গেল নাকি? আশেপাশেও কেউ নেই। কাউকে না দেখে ইয়াসির শীষ বাজাল। মুহূর্তেই তার মতো করে আরেকটা শীষ বাজল। অবাক হলো ইয়াসির। ওই মেয়েটা নাকি শীষ বাজাতেও পারে? বাহ, দারুণ তো। তার কি কি পারে সে মেয়ে? তবে শত্রুকে দুর্বলভাবে নেওয়ার বোকা সে নয়। তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে হাতে নিতেই একটা গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে। নিশানা দেখে হাসল সে। এর সাথে খেলাটা খুব জমবে মনে হচ্ছে। তবে খুকির বুকে পাটা আছে বলতেই হয়। তাকে এক নজর দেখার মনটা আঁকোবুকো করছে। একথা ভেবে পা বাড়াতেই জঙ্গলের শুকনো গাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের আলোয় দেখা গেল কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ উফ, দারুণ দুটি চোখ। চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাদমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্য উচ্চারণ করল, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি শুট করে বসল তার বুক বরাবর। হ্যালো এভরিওয়ান, এতক্ষণ শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চরিত্রের ঘ্রাণ। গল্প পাঠিয়েছিলাম আমি তাসরুসমিম। আজকে শুনলেন গল্পটির 19তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। ধন্যবাদ।